বর্তমান যে সরকার বিজেপি সরকার তাদের যে সমস্ত সারা দেশে যারা যারা বড় বড় নেতারা ছিলেন তারা সবাই আগরতলায় এসেছেন। এসে কেউ বলেছেন যে এটাকে প্রয়োজনে সংবিধান সংশোধন করে আইন করে আমাদেরকে বাঁচানো হবে, চাকরি ফিরিয়ে দেওয়া হবে। আবার বিগত দিনে প্রথম দিকে 18 পর যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি বলেছেন যে হ্যাঁ এরকম হয়েছে অনেক কিছু, 10,323 চাকরি যাওয়ার ফলে সংসার ভেঙে যাচ্ছে, মারা যাচ্ছে। শেষ পর্যন্ত এটাকে ইস্যু করেই তো বাম সরকারের পতন ঘটানো হলো এবং নতুন একটা সরকার আমাদের রাজ্যে এলো 2018-তে। কিন্তু আমরা দেখেছি যে বাম সরকার তখন এটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল চাকরিগুলি কিভাবে বাঁচানো যায়। তারপরে যখন দেখা যাচ্ছে যে বাঁচানো যাচ্ছে না, তারা এক্সটেনশানের জন্য করেছিলেন 1 বছরে, তারপরে 6 মাস দিয়েছিল এক্সটেনশন। তারপরেও দেখা যাচ্ছে যে কোনো রকম এগুলিকে রক্ষা করতে পারছেন না বাম সরকার। তারপরেই 12,000 এডুকেশন ডিপার্টমেন্টে এবং 1,000 পদ নন টিচিং পোস্ট, যে এত লাখ টাকা দেওয়া হবে, আপনাকে একটু সরে মানে আন্দোলন থেকে সরে থাকতে হবে। এবং সেখানে এরকম একজন বড় লিডার ফোনে আছে, উনি আপনার সঙ্গে কথা বলবেন, আপনি এখন কথা দিন। আমি বলি কথা দিতে পারবো না, আমার পেছনে হাজারো শিক্ষকরা আমাকে সামনে দাঁড় করিয়েছেন। আমি যদি তাদেরকে, ওরাও না খেয়ে মরছে, আমিও না খেয়ে মরছি, আমরাও চাকরির জন্য আন্দোলন করছি, ওরাও চাকরির জন্য আন্দোলন করছেন। ওনারা আমাকে তাদের প্রতিনিধি বানিয়েছেন, আমি ওনাদের সঙ্গে বেইমানি করতে পারবো না। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ। আমি শতরূপা, আবারও আজ একটি বিশেষ আলোচনা নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন 10,323 চাকুরিচ্যুতদের একজন শিক্ষিকা ডালিয়া দাস। নমস্কার, আপনাকে স্বাগত স্টুডিওতে। 10,323 এই শব্দটা, এটা কোনো একটা অঙ্ক নয়। 10,323 সংখ্যাটার সাথে জুড়ে আছে ত্রিপুরা রাজ্যের একটা কাহিনী, যেটা শুধুমাত্র এই রাজ্যে নয়, গোটা দেশে সবাই মোটামুটিভাবে জানেন। বিগত বেশ অনেকটা সময় যাবতই 10,323 প্রসঙ্গ নিয়ে ঠিক তেমনভাবে জোরালো আলোচনা হয় না। তাই আজ আমরা আলোচনা করব সেই বিষয়টা নিয়েই। প্রথমত যে প্রশ্নটা থাকবে, আমরা লক্ষ্য করছি বিগত 2 থেকে 2.5 বছর যাবৎ 10,323 নিয়ে ঠিক সেরকমভাবে জোরালোভাবে আলোচনা হচ্ছে না। বর্তমানে 10,323 কোন অবস্থায় রয়েছে, কি বলবেন? বর্তমানে 10,323 একদম বিক্ষিপ্তভাবেই রয়েছেন এবং পরিবার নিয়ে খুব অন্ধকারেই রয়েছেন তাদের পরিবার। এবং আজকেও একজন আমাদের টিচার মারা গেছেন, ইংলিশে পিজিটি মানে ইংলিশে এমএ ছিলেন তিনি, গতকাল মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন, মানসিক অবসাদে শুনেছি। বিশালগড়ের দিকে বাড়ি, অম্বিকা সরকার, ছোট একটি বাচ্চা আছে। আজকে নিয়ে 222 জন মারা গেল আমাদের শিক্ষকরা, অনেকেই সুইসাইডও করেছেন। তো এই পরিস্থিতিতে অনেকে অসুস্থ, অনেকেই, এবং মৃত্যু মিছিলের লাইনে অনেকেই পড়ে আছেন। চাকরি যাওয়ারও মানে যে একটা যন্ত্রণা, যে পরিবার পরিচালনা, ছেলে মেয়েদের খাওয়া ভরণ পোষণ বা পড়াশোনা, মা বাবা ভাই বোন অনেকেই থাকে এবং এই চাকরির পরে অনেকেই বিয়ে শাদী করেছেন, ফলে তাদের অবস্থা খুবই করুণ। মানে এখন অনেকেরই রোজগার নেই, বেরোজগার, মানসিক অবসাদ, অসুস্থতা সব মিলিয়ে মানে খুব খারাপ অবস্থা। এবং এই নিয়ে কথা বলার মতো পরিস্থিতিও নেই, কথা বললেই সমস্যা। আপনি বলছিলেন 2-2.5 বছর ধরে কোনো আলোচনা নেই। কিছুদিন ধরে দেখা যাচ্ছে এটা নিয়ে আবার নতুন করে আমরা বলার চেষ্টা করছি এবং বিভিন্নভাবে শুনতে পাচ্ছি, আপনারা দেখছেন। আমরাও মানে এটা নিয়ে একটু নড়ে চড়ে সবাই আমরা বসেছি, যে ওই যে দেখছেন যে পশ্চিমবঙ্গে 32,000 শিক্ষক যারা আবার মানে চাকরিতে বহাল হয়েছেন, শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকেই তারা চাকরিটা ফিরে পেয়েছেন। তো আমাদের শিক্ষকদের অবস্থা এখন বেরোজগার, পরিবার নিয়ে একদম অসহায় অবস্থা। অনেকেরই তো কেউ কেউ অটো চালাচ্ছেন, সবজি বিক্রি করছেন, রঙের কাজ করছেন। আমি নিজে গানের টিউশন করছি।
এরকম অনেকেরই খারাপ অবস্থা। মানে বিকল্প রাস্তা একটা খুঁজে বার করতে সবাই পেরেছেন কেউ বাঁচতে কেউ। তো হবে, সবাই তো বললেই আমি সুইসাইড করে ফেলতে পারবো না, বা অনেকেরই সেই পরিবার পিছুটান সবারই থাকে। কেউ কেউ এতটাই মানসিক অবসাদে ভুগছেন যে suicide করতে মানে এরকম মন হয়ে গেছে যে আমি আর বেঁচে কী করব, এরকম রেল লাইনে ঝাঁপ দিয়েছেন, এরকম হয়েছে। কিন্তু আর অনেকেই তো অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। তা আমরা যারা বেঁচে আছি, আমরা কোনো না কোনোভাবে এটা সেটাকে মানে খড়কুটো ধরে তো বাঁচার চেষ্টা সবাই করে, কেউ কেউ করছেন, অনেকেই করতে পারেননি, এটা হচ্ছে সমস্যাটা। আচ্ছা, এই যে 10,323-এর সমস্যাটা, যেটা আজ থেকে নয়, দীর্ঘ 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর হয়েছে এমনটাও নয়, 2014 থেকেই শুরু হয়েছে এই সমস্যাটা। তৎকালীন সময়ে রাজ্যে বাম সরকার ছিল। কোনোভাবে আপনারা এটা কি মনে করেন যে আপনাদের যে চাকরিটা চলে গেল এটার জন্য সম্পূর্ণভাবে বাম সরকারই দায়ী ছিল, এবং তাদের হাতে সময় ছিল সংশোধন করার, কিন্তু তারা করেননি বা করতে পারেননি? এটা এটা নিয়ে অনেকেই বলা বলি করেন, কিন্তু আমরা যেহেতু ভিকটিম, আমরা 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা, আমরা প্রথম থেকে দেখে আসছি যে বাম সরকার আমাদেরকে চাকরিটা দিয়েছেন আমাদের বাঁচার জন্যই, আমাদের জীবন উন্নত করার জন্যই চাকরিটা দিয়েছেন বাম সরকার। 2014 7 মে যখন ডিক্লার হয়, তখন আমরা একদম সবাই ভেঙে পড়ছিলাম, সবাই টেনশানে হই হুল্লোড় কান্নাকাটি চলছিল। কিন্তু আমরা দেখেছি যে বাম সরকার তখন এটা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল চাকরিগুলি কিভাবে বাঁচানো যায়। তারপরে যখন দেখা যাচ্ছে যে বাঁচানো যাচ্ছে না, তারা এক্সটেনশানের জন্য করেছিলেন 1 বছরে, তারপরে 6 মাস দিয়েছিল এক্সটেনশন। তারপরেও দেখা যাচ্ছে যে কোনো রকম এগুলিকে রক্ষা করতে পারছেন না বাম সরকার। তারপরেই 12,000 এডুকেশন ডিপার্টমেন্টে এবং 1,000 পদ নন টিচিং পোস্ট যেগুলি ছিল সোশ্যাল ওয়েলফেয়ারে, টোটাল 13,000 পোস্ট নন টিচিং পোস্ট তারা করেছিল, রিক্রুট করেছিল। আমরা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেগুলি দেবে এরকমই একটা আমরা প্রত্যাশা করছিলাম। এমন সময় এটার উপরে আবার একটা মানে বাধা নেমে এলো। কোনো এক দেবাশিস পাল চৌধুরী, তিনি এখন নেই, মারা গেছেন, তাকে দিয়ে মামলা করানো হলো, সেটাকে স্টে করে দেওয়া হলো। স্টে করে দেওয়ার ফলে আমাদের ওই চাকরিগুলি বাম সরকার দিতে পারেনি। এই হচ্ছে আমাদের তখনকার। কিন্তু বাম সরকারের ইতিবাচক ভূমিকা আমরা দেখেছি, তারা যথেষ্ট চেষ্টা করেছে আমাদের চাকরিগুলো শেষ পর্যন্ত, যখন শিক্ষকতার চাকরিগুলো বাঁচাতে পারছেন না, তখন ওই 13,000 নন টিচিং পোস্ট এবং সেইগুলি আমাদের যে যারা আমরা পোস্ট পিজিটি ছিলাম, গ্র্যাজুয়েট ছিলাম বা আন্ডার গ্র্যাজুয়েট ছিলাম, তাদের স্কেল অনুযায়ী পোস্টগুলি ক্রিয়েট করা হয়েছিল, দিয়েছিলাম। আমরা আশা করছিলাম যে আমাদের হাতে এসে পৌঁছবে, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা বাম সরকার করতে পারেনি। শেষ পর্যন্ত এটাকে ইস্যু করেই তো বাম সরকারের পতন ঘটানো হলো এবং নতুন একটা সরকার আমাদের রাজ্যে এলো 2018-তে। আচ্ছা, মানে 10,323-এর যে ফ্যাক্টরটা, সেটা রাজ্যের সরকার পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একদমই। আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে সরকার যখন পরিবর্তন হয় তার আগে ওরা একটা ম্যানিফেস্টো যেটা জারি করেছিল, ভিশন ডকুমেন্ট, এবং তাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 10,323-এর স্থায়ী সমাধানের। সেই সমাধান আমরা বলতেই পারি, এবং এটা সত্য যে সেই স্থায়ী সমাধান আজ পর্যন্ত হয়নি। কি বলবেন এ নিয়ে? বর্তমান সরকার প্রতিশ্রুতি রাখলো না, এই নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? এই নিয়ে প্রতিক্রিয়া বলতে 2018-র আগে মানে বর্তমান যে সরকার, বিজেপি সরকার, তাদের যে সমস্ত সারা দেশে যারা যারা বড় বড় নেতারা ছিলেন, তারা সবাই আগরতলায় এসেছেন। এসে কেউ বলেছেন যে এটাকে প্রয়োজনে সংবিধান সংশোধন করে আইন করে আমাদেরকে বাঁচানো হবে, চাকরি ফিরিয়ে দেওয়া হবে। আবার বিগত দিনে প্রথম দিকে 18 পর যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বলেছেন যে মানবিক দৃষ্টিকোণ থেকে এটাকে দেখা হবে, এবং অনেক প্রতিশ্রুতি হয়েছে যে 10,323-কে তারা চাকরি ফিরিয়ে দেবেন, বাঁচাবেন, যে করেই হোক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে রিজলভ করা হবে, এসব সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। এবং এটার সবচেয়ে বড় বিষয় কি, আমাদের 10,323 শিক্ষকদের মধ্যে 80% লোক সবাই বিশ্বাস করেছিলেন যে
আমাদের বামফ্রন্ট সরকারকে যদি মানে পতন করিয়ে যদি বিজেপি সরকার আসে, কেন্দ্রে বিজেপি সরকার আছে, তাহলে চাকরিটা পেতে সুবিধা হবে। তারা এত বড় বড় নেতারা এসে বলছেন আমাদের চাকরিগুলো ফিরিয়ে দেবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তাহলে ওনারা বিশ্বাস করেছেন আমাদের 80%। এবং সেই ক্ষেত্রে তারা কাজও করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনিও দেখবেন যে কাজ করানো হয়েছিল। এখন রাগ উগরে দিচ্ছেন যে বিজেপি তাদেরকে কথা দিয়েছিল, কাজ করিয়েছে, তাদের একটা বিশাল কমিটি করেছিল 81 জনের, 81 জনের। হ্যাঁ, এটা সারা রাজ্যে ঘুরে ঘুরে কাজ করেছিল 2018-র আগে আমাদের 10,323 শিক্ষকরা। কিন্তু বিজেপিকে তারা আনলো, আনার পর তো আমরা দেখলাম যে তারা সমস্ত প্রতিশ্রুতি ভুলে গেলেন। মানে যাদেরকে দিয়ে বিজেপি নিজের ক্ষমতাটা পেল, যে 10,323-এর কিছু বাছাই করা শিক্ষকদেরকে দিয়ে নিজেদের প্রচার করিয়েছে, এবং পরবর্তী সময়ে তাদেরকেও সেই চাকরি দেওয়া হয়নি। মানে সম্পূর্ণভাবেই তাহলে বিজেপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। একদম, এটা তো এখন হাড়ে হাড়ে সবাই টের পাচ্ছেন। আমাদের 10,323 শিক্ষক বিশ্বাস করেছিল তাদের করে করে তো কাজ করেছেন যে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার আছে, তাহলে যদি আমাদের রাজ্যেও যদি বিজেপি সরকার আসে তাহলে চাকরিটা পেতে সুবিধা হবে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্বাস করেছেন যে বামফ্রন্ট সরকার তো কোনো প্রতিশ্রুতি দেয়নি। হ্যাঁ, কিন্তু ফলে বামফ্রন্ট সরকার দিতে পারবে কি না, কারণ কেন্দ্রে তো বিজেপি সরকার, ফলে বিজেপি সরকার থেকে বামফ্রন্ট আদায় করে আনতে পারবে না, এই একটা ধারণা তাদের মধ্যে একদম বসে গিয়েছিল। যার ফলে তারা ম্যাক্সিমাম লোকই আমাদের 10,323-এর বলছেন যে বিজেপি সরকার এলে ডাবল ইঞ্জিন সরকার, তাহলে চাকরিটা পাওয়া যাবে, তারা বিশ্বাস করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি, এসেই তারা ভুলে গেছেন। তখন বলছে যে পরীক্ষা দিতে হবে, এর টেট নেই, কোয়ালিফিকেশান নেই, মানে প্রফেশনাল কোয়ালিফিকেশান নেই, বিএড নেই, টেট দিতে হবে। তারপর বলছেন যে ছোট পরীক্ষা দিতে হবে, জিআরবিটি করলো, এই সমস্ত করলো। মানে তারা কোনো মতেই আর প্রতিশ্রুতি মনেই রাখেননি যে যে সংবিধান সংশোধন করে যে প্রতিশ্রুতিটা দিয়েছেন, আইন করে আমাদেরকে চাকরিটা ফিরিয়ে দেবেন, তারপরে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে দেখবেন, সেগুলি সব একদম ভুলে গিয়েছেন। আচ্ছা, আপনাদের যে ধাপে ধাপে আন্দোলনগুলো আমরা লক্ষ্য করলাম, রাজ্যবাসী দেখলেন যে একসময় আপনাদের গণ অবস্থান হতে দেখা গেছে, কখনো দেখা গেছে অনশন, আমরণ অনশন মঞ্চ। এই যে আন্দোলনগুলো, সেগুলো কি 10,323 শিক্ষক শিক্ষিকারা সবাই সম্মিলিতভাবে করেছিলেন, নাকি আপনাদের মধ্যেও আলাদা আলাদা সংগঠন হিসেবে ভাগ হয়ে গেছিল? ঐক্য যে জিনিসটা আপনাদের মধ্যেও ছিল না, যে কারণে আন্দোলনটা জোরালো হয়নি বা প্রভাব সেভাবে ফেলতে পারেনি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? বরাবরই আমরা চেয়েছি যে মানে আমাদের মধ্যে যে এর একটা যদি ঐক্যবদ্ধ থাকতাম আমরা, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা পারিনি, আমরা ব্যর্থ। কারণ আমাদের 10,323 শিক্ষকরা যদি সবাই একটা মঞ্চ থেকে আন্দোলন করতে পারতাম, তাহলে বোধহয় আমরা সরকার থেকে চাকরিটা বাগিয়ে আনতে পারতাম। কিন্তু আমাদের মধ্যেই তো আমরা কয়েকটা ভাগ হয়ে গিয়েছিলাম। এই কারণে আন্দোলন দুর্বল হয়ে পড়েছে। ফলে সরকারের পক্ষে এটা সুবিধা হয়েছে যে আমাদেরকে ভাগ করে রাখাটা। হ্যাঁ, এবং তারা সুবিধা পেয়েছে যে চাকরিটা না দিলেও চলবে বা দেবে না, তারা তাদের মতো করে যেটা মানে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পালন করেনি, ভুলে গেছেন আর কি। আচ্ছা, তো এই চাকরিগুলো ফিরে না পাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের বাধা, সেরকমটাই মানে ধরে নেওয়া যায়। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে আপনি আন্দোলন করছেন, আন্দোলনে একদম একেবারে সামনের সারিতে ছিলেন, আপনাকে কোনোভাবে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর জন্য কোনো ধরনের প্রলোভন দেওয়া হয়েছে, বা অন্য কোনো রকম আপনার কাছে অফার করা হয়েছে কোনো বিষয় যে আপনি আন্দোলনে থাকবেন না, সরে আসুন? কিংবা রাজনৈতিক দিক থেকেও আপনি একটা রাজনৈতিক দলের সাথে বর্তমানে যুক্ত রয়েছেন, কখনো আপনার কাছে এরকম প্রস্তাব এসেছে যে সেই দল থেকে সরে আসুন, আন্দোলন থেকে সরে আসুন, অন্য কোনো দলে চলে আসুন, এরকম কোনো ধরনের পরিস্থিতি হয়েছে কি কখনো? হ্যাঁ, আমাদের আসলে যখন আমরা গণ অবস্থান করছিলাম, চাকরি ফিরে পাওয়ার আন্দোলন করছিলাম, আমরা সিটি সেন্টারের সামনে, আপনারা হয়তো দেখেছেন, আমরা 52 দিন আমরা ওইখানে ছিলাম, দিন রাত আমরা থেকেছি, আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার আন্দোলন করছিলাম। তখন এসেছিল, অফার আসেনি বলবো না, মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই, এটা অনেকেই জানেন যে আমাকে ফোন করে বলা হয়েছিল যে এত লাখ টাকা দেওয়া হবে, আপনাকে একটু মানে আন্দোলন থেকে সরে থাকতে হবে। এবং সেখানে
এরকম একজন বড় লিডার ফোনে আছে, উনি আপনার সঙ্গে কথা বলবেন, আপনি এক্ষণ কথা দিন। আমি বলি কথা দিতে পারবো না, আমার পেছনে হাজারো শিক্ষকরা আমাকে সামনে দাঁড় করিয়েছেন। আমি যদি তাদেরকে, ওরাও না খেয়ে মরছে, আমিও না খেয়ে মরছি, আমরাও চাকরির জন্য আন্দোলন করছি, ওরাও চাকরির জন্য আন্দোলন করছেন। ওনারা আমাকে তাদের প্রতিনিধি বানিয়েছেন, আমি ওনাদের সঙ্গে বেইমানি করতে পারবো না। হ্যাঁ, আমি বেঁচে গেলাম, অন্যরা তো না খেয়ে মরবে, তাদের পরিবারগুলি নষ্ট হবে, মানে একদম অন্ধকারে ডুবে যাবে। তো আমি আমার আমার জীবনটা শুধরে নিতে পারবো, আমি স্বাচ্ছন্দ্যে থাকবো, এটা হতে পারে না, বেইমানি করতে পারবো না, এটা বলেছি। হ্যাঁ দেখুন, আপনার কিন্তু লোন আছে, আপনি প্রয়োজনে মিউজিক কলেজে আপনাকে পার্ট টাইম টিচারের দেওয়া হবে, এরকম কথা বলা হয়েছিল আন্দোলন থেকে সরে থাকার জন্য। এটা অনেকেই আমাদের শিক্ষকরা অনেকেই জানেন। পরবর্তী সময়েও আরেকটা থেকে এসেছিল যে ঢালাও হারে টাকা নিয়ে এসছেন তারা এইখানে ত্রিপুরায়, আপনাদের অফিস ঘর কোনটা? আমাদের তো 10,000 কোনো অফিস ঘর নেই, আমরা তো রাস্তায় থাকি, আমরা যখন আন্দোলন হয় তখন রাস্তায় এসে সবাই একসঙ্গে কথা বলি, মিলি। বলেছে আপনাকে যদি আমাকে অ্যাডজাস্ট করা গেলে, বলে আমার বাড়িতে নয় কোনো একজনের বাড়িতে বসতে চায়। তো বলছেন যে যদি আপনি অ্যাডজাস্ট হন, 10 লাখ 15 লাখ কত লাখ লাগে, হ্যাঁ আপনি অ্যাডজাস্ট হলে আরও 100 জনকে দেবো, আমরা ঢালাও হারে টাকা নিয়ে এসেছি, আপনারা শুধু বলুন। অনেক দিন দিদি ভাই করে করে আমার পিছনে অনেক দিন লেগেছিলেন, শেষ পর্যন্ত আর আমরা কথা বলিনি। হ্যাঁ, ফলে এগুলি আমার ক্ষেত্রে যদি হয়ে থাকে, আরও কয়েকজনকে যে এগুলো দিয়ে করা হয়নি আন্দোলন থেকে দূরে রাখার জন্য, আন্দোলন নষ্ট করার জন্য, বা আমাদেরকে মানে ছত্রভঙ্গ করার জন্য, 3-4টে পার্ট করার জন্য, যে টাকার বিনিময়ে অর্থ দিয়ে তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে আনা হয়নি, বা আমাদের আন্দোলনটাকে দুর্বল করার জন্য তাদেরকে করা হয়নি, এটাও মানে কোনো অস্বাভাবিক কিছু নয়। কারণ আমাকে যদি এই এই অর্থলোভটা দেওয়া হয়, বা এটা দিয়ে আমাকে আন্দোলন থেকে সরে থাকার জন্য তারা যদি অফার করে থাকেন, তাহলে অন্যরা যারা মানে অন্য রকম আন্দোলন করেছেন, যেটা আমাদের আন্দোলনকে শুধু বিপথে পরিচালিত করেছে, নষ্ট করেছে, আমার ধারণা, এবং ওদেরকেও সেইভাবেই অফার করা হয়েছে, হয়তোবা ওনারা সেই ইতে প্রলোভনে পাও দিয়েছেন, হতেই পারে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে আলোচনায় বলছিলেন যে 10,323-এর মধ্যে বেশ অনেকজন কিন্তু এখন আর নেই, সংখ্যাটা অনেকটাই কমেও এসছে। তো একটা প্রশ্ন তুলতে চাইবো, আপনি লক্ষ্য করেছেন কিনা, বিজেপির একজন প্রাক্তন বিধায়ক কিছুদিন আগে এরকমই একটা ইন্টারভিউতে উনি মন্তব্য করেছিলেন যে 10,323-এর যারা প্রয়াত হয়েছেন তারা যে চাকুরি হারানোর কারণে প্রয়াত হয়েছেন এটার প্রমাণ কেউ দিতে পারবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনার এই যে বক্তব্যটা আপনি কিভাবে দেখছেন, ওনার এই ধরনের একটা বক্তব্য? এটা আমি শুনিনি, যদিও অনেকেই বলেছেন। তার আগেও আরেকজন বিধায়ক বা মন্ত্রী বলেছেন যে শুধুই কি 10,323 মারা যাচ্ছে, অন্য লোকও তো মারা যাচ্ছে, এরকম বলেছে। এটা তো বলবো মানে নিতান্তই অমানবিক মানসিকতা। যদি উনি মানবিক হতেন, মানুষ হতেন, তাহলে তো উনি এটা বলতে পারতেন না যে 10,323 শুধু এই চাকরি হারানোর কারণে মারা গেছে। এটা তো ওদের বাড়িতে উনি গিয়ে খোঁজ নিয়েছেন কিভাবে মারা গেছেন, ওনারা যে ট্রিটমেন্ট করতে পারছেন না, ওনার যে মানসিক অবসাদ। একজন করেছেন বলে বাচ্চাটা বলছে বাবা এবার পূজায় আমাকে একটা জামা দাও, দিতে পারলো না, এই যে মানে মনের দুঃখ, গিয়ে ঝাঁপ দিলেন রেল লাইনে। এটা এই কারণে হবে না, হয়নি কি করে বললেন উনি? যদি উনি বলেও থাকেন, বলবো যে উনি জনপ্রতিনিধি হওয়ারই যোগ্য না, উনি মানুষ হিসেবে এই ধরনের কথা বলতেই পারেন না। এটা তো নিন্দা জানানোর ভাষা, আমাদের মানে নিন্দা জানানোর ভাষা নেই আমাদের। একটা মানুষ মারা গেছে, আজকে নিয়ে 222 জন আমাদের শিক্ষক শিক্ষিকা মারা গেছেন। উনি তো চিকিৎসার অভাবে, উনি ওই বিশালগড়ে একটা মেডিসিনের দোকান খুলেছিলেন, তারপর কিছুদিন পর আর দোকান করেন না, অসুস্থ হয়েছেন, ট্রিটমেন্ট হয়নি, মানে অনেক রকমের নানা রকম। তারপরে কোনো বিয়ে হয়েছে, এমন হচ্ছে হাজব্যান্ডের বাড়ি থেকে প্রেশার, মানে ওর উপর টর্চার হচ্ছে। আমাদের টিচাররা বলেছেন ওই উষাবাজারের দিকে কোনো একজন বাড়ি থেকে বের করে দিচ্ছে, ওর চাকরি নেই, এরকমও হয়েছে। এখন তো আমরা জানি না আছে কি না,
হ্যাঁ, এরকম হয়েছে অনেক কিছু। 10,323 চাকরি যাওয়ার ফলে সংসার ভেঙে যাচ্ছে, মারা যাচ্ছে। যে কোনো বিধায়ক বা মন্ত্রী বা লিডার যদি বলে থাকেন, উনি বলবো যে উনি মানুষের পর্যায়েই পড়েন না, উনি একজন প্রতিনিধি হওয়ার যোগ্যই না, এটাই বলবো। আচ্ছা, আপনারা বর্তমান সময়ে দাঁড়িয়ে যেহেতু দীর্ঘ একটা সময় যাবত কোনো আলোচনা বা সেভাবে আপনাদের কোনো অ্যাক্টিভিটিস নেই, আগামী দিনে এই নিয়ে আর কোনো রকম আইনি পথে অগ্রসর হবেন বা কি কিছু কি কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যৎ নিয়ে? একটা কথা বলি, আমরা প্রথম থেকে যখন আন্দোলনের মাধ্যমে মানুষ অনেক কিছু পায়। পৃথিবীতে আন্দোলনের মাধ্যমেই অনেক কিছুর পরিবর্তন হয়। আন্দোলনই শেষ কথা বলে, কিন্তু আমরা যেহেতু ডিভিশনে ছিলাম, ফলে আন্দোলনটা ওই এক মঞ্চ থেকে আমরা আন্দোলনটা করতে পারিনি। এটা আমাদের ত্রুটি, অবশ্যই আমাদের ত্রুটি। এক মঞ্চ থেকে সবাই যদি একাট্টা হয়ে আমরা সরকারের কাছে আমাদের চাকরিটা ফিরে চাওয়ার জন্য আন্দোলন করতাম, বলতাম যে তোমরা তোমাদের প্রতিশ্রুতি পালন করো, তাহলে কিন্তু সরকার হয়তো দিতে বাধ্য হতো। এটা আমরা পারিনি, এটা আমাদের অবশ্যই ত্রুটি। কিন্তু আরেকটা কথা বলবো, যে বর্তমান তো যে বিজেপি সরকার আমাদের রাজ্যে, আগে ছিল বাম সরকার হয়তো ব্যর্থ হয়েছে এটাকে দিতে, কোর্টকে করে আনতে পারেনি। অনেক ক্ষেত্রে কোর্টকে ব্যবহার করে তারা অনেক রকমের সমস্যা করেছে। ঠিক আছে, এখন তো কেন্দ্র বিজেপি সরকার, রাজ্য আমাদের এখানেও আমাদের রাজ্য বিজেপি সরকার, ফলে তারা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, ইচ্ছে করলে তারা আমাদের চাকরিটা দিতে পারে। বামফ্রন্ট পারেনি, ব্যর্থ হয়েছে, তখন কেন্দ্রে বিজেপি সরকার ছিল, ফলে বামফ্রন্ট সরকার এই ক্ষেত্রে এটা ছিনিয়ে আনতে পারেনি। কিন্তু ওনারা তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং প্রথম যে 18 সালে বিজেপি আসার পর যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বলেছিলেন যে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখব, মানে 18-র আগে কলকাতা, পশ্চিমবঙ্গে যদি 32,000 শিক্ষকরা সেখানে ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা সবাই জানেন। কিন্তু তারপর ওরা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা করে 32,000 চাকরি বাঁচিয়ে দিল, 32,000 পরিবার বাঁচিয়ে দিল। আমাদের 10,323 শিক্ষকদের তো মানবিক দৃষ্টিকোণ থেকে এখনও তারা বাঁচাতে পারেন, যদি ওই কথাটা যদি ঠিক রাখেন যে মানবিক দৃষ্টিকোণ। হ্যাঁ, এটা যদি করেন, আমাদের 10,323 শিক্ষক পরিবার বেঁচে যাবেন। আমাদের এখান থেকে আমি আজকে আপনার সামনে, আপনাদের স্টুডিওর সামনে আমি মানে মানুষের কাছে, সবার কাছে, রাজ্যবাসীর কাছে এটাই আমি সরকারের কাছে দাবি করব যে আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের, যারা 2018-র আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা আমাদের 10,323 শিক্ষকদের যে চাকরি হারিয়েছি সেটা আপনারা দেখবেন। পশ্চিমবঙ্গ সরকার যদি 32,000 শিক্ষকদের দুর্নীতি হয়েছে, ঘুষ খেয়ে চাকরি দিয়েছে, আমাদের ত্রিপুরায় কিন্তু একটি চাকরিও ঘুষ নিয়ে বা দুর্নীতির নয়। হ্যাঁ, আইনগতভাবে ত্রুটি থাকতে পারে। হ্যাঁ, এখন বামফ্রন্ট সরকার চাকরি দিয়েছে, যদি ভুল ত্রুটি থাকেও আইনগতভাবে, সেটা আপনারা শুধরে দিন, এতগুলো শিক্ষক শিক্ষিকাকে বাঁচিয়ে দিন। মানবিক দৃষ্টিকোণ থেকে যদি পশ্চিমবঙ্গ সরকার বাঁচাতে পারে, আপনারা বিজেপি সরকার, আপনারা ডাবল ইঞ্জিনের সরকার, আপনারা বাঁচিয়ে দিন আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। 10,323 শিক্ষকদের আপনারা এখনও বাঁচাতে পারেন। তাহলে আপনারা দেখুন না, আমাদের 10,323 রাজ্যবাসীর কাছে মানে সামনেই আপনারা তো দেখাবেন, এটা সবাই দেখবেন। তো এটাই আমার দাবি থাকবে। এবং অবশ্যই বলবো যে আমাদের রাজ্য সরকার ইচ্ছে করলে মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে আমাদের 10,323 যারা এখনও আমরা বেঁচে আছি তাদেরকে বাঁচিয়ে দিন, মানবিক দৃষ্টিকোণ থেকে চাকরিটা ফিরিয়ে দিন। এবং যাদের পরিবার এখনও পর্যন্ত 222 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন, তাদের পরিবারেরও একটা ব্যবস্থা করুন, এটাই বলবো। আচ্ছা, আমরা আমাদের আলোচনার দীর্ঘায়িত করব না, আলোচনা প্রায় আমরা শেষের পথে। 10,323 যেমনটা শুরুতেই বললাম যে একটা সংখ্যা নয়, আজকের দিনে দাঁড়িয়ে 10,323 এক একটা পরিবারের এক একটা গল্প। ত্রিপুরার বর্তমান সরকার চাইলেই কিন্তু এই চাকরিগুলো ফিরিয়ে দিতে পারত, যেমনটা আপনি বললেন। এবং আগামী দিনেও সরকার যদি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই চাকরিগুলো ফিরিয়ে দিতে পারে, তাহলে কিন্তু অসংখ্য পরিবার বেঁচে যাবে। এটাই সত্য আজকের দিনে দাঁড়িয়ে।
ত্রিপুরার বর্তমান বিজেপি সরকার 10,323কে নিয়ে কি পরিকল্পনা করছে, আদৌ কোনো পরিকল্পনা করছে কিনা সে বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আলোচনা নেই। ত্রিপুরার বর্তমান সরকার কিংবা বর্তমান মুখ্যমন্ত্রীও 10,323 প্রসঙ্গে এখন আর কোনো কথা বলেন না। কিন্তু যারা 10,323-এর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের মধ্যে অনেকেই প্রয়াত কিন্তু অনেকেই বর্তমানে জীবিত রয়েছেন, তারা কিন্তু এই নিয়ে বিগত দিনেও আন্দোলনে সরব ছিলেন। আগামী দিনে হয়তো তারা আরও একবার আন্দোলনে মিলিত হতে পারেন। আমরা আজকে আপনার সাথে কথা বললাম, অনেক কিছুই জানলাম। আমাদের দর্শকদের সামনেও 10,323 নিয়ে আপনাদের মনেও দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল যে 10,323-কে নিয়ে এখন আর কেন কোনো আলোচনা হয় না। তো আপনাদের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর হয়তো আমরা খুঁজে দিতে পেরেছি। আমরা আবারও চাইবো স্টুডিওতে আপনাকে নিয়ে আলোচনায় থাকতে। অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য, এবং আমাদের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই লিখে জানান। নমস্কার। নমস্কার।